নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। যারা WBPSC র অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মিস্ট্রেসের পরীক্ষা দিতে চাইছো, বিশেষ করে বাংলা বিষয়, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আমরা বিগত বছরের এই বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মঙ্গল কাব্যের বিশেষ করে যে পার্টটার থেকে প্রশ্ন এসেছে, সেই জায়গাগুলো আমরা PYQ করে নেব, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস একটু করে নেব যে কিভাবে প্রশ্নগুলো আসছে। যদি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে আমার মনে হয় মনসামঙ্গল কাব্য থেকে বা যেকোনো মঙ্গল কাব্য থেকে যে সমস্ত প্রশ্ন হচ্ছে পিএসসিতে, সেগুলো থেকে তোমাদের একটা ধারণা তৈরি হবে এবং তোমরা সাহিত্যের ইতিহাস থেকে একটা পার্টিকুলার ওয়েতে পড়াশোনা করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যেতে পারো। তাহলে চলো, আজকে আমাদের উদ্দেশ্য এটাই যে তোমাদেরকে মনসামঙ্গল থেকে কিভাবে প্রশ্ন আসছে বিগত কত বছরে, কয়েক বছরে, সেগুলো আমরা দেখাবো। দেখো, প্রথমেই আ যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ১০ দিয়ে শুরু করছি। অর্থাৎ ২০১৩ তে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টারের ক্ষেত্রে পরীক্ষাটা হয়েছিল এবং সেখানে যে সিকোয়েন্সে প্রশ্নগুলো ছিল, সেই সিকোয়েন্সেই প্রশ্নগুলো রাখার চেষ্টা করেছি। প্রথমেই যে বিষয়টা, সেটা হচ্ছে বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের নাম কি? পদ্মপুরাণ, পদ্মাপুরাণ, মনসার বতকৃতি, মনসার পাঁচালী। এবার বিষয়টা হচ্ছে যে আমরা বিজয়গুপ্তের মনসামঙ্গলকে মনসামঙ্গল হিসেবেই চিনি, কিন্তু তার নাম অ্যাকচুয়ালি পদ্মাপুরাণ। এখানে দুটো কথা তোমাদের বলে রাখা প্রয়োজন যে WBPSC এই প্রশ্নটা এসেছে ২০১৩ সালে। আর আজকে আমরা ২০২৫-এ দাঁড়িয়ে আছি। তাহলে বিশেষ করে ৭-৫-১২ বছর পুরনো যে প্রশ্নের ধরন, সেই ধরনের দিকে কিন্তু তোমরা বেশি আ নজর দেবে না, এই কারণেই। কারণ প্রশ্নের ধরন কিন্তু ধীরে ধীরে পাল্টেছে। এটা তোমাদেরকে আমি এই সিকোয়েন্সে আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে প্রশ্ন সহজ থেকে কঠিনতর হয়ে গেছে। ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্ন আমরা ২০১৩ তে দেখতাম, ২০১২ র প্রশ্নও আছে। আমরা ধীরে ধীরে আসবো। এইবার দ্বিতীয় যে প্রশ্ন ২০১৩ তেই এসছে, ৫ টা করে প্রশ্ন এসছে, হ্যাঁ? প্রতিবারের প্রশ্নতে আমরা ২০১২, ১৩, ১৪, ১৫ এবং ১৮ এই সালের প্রশ্নগুলোকে আমরা দেখব। তা রূপরাম চক্রবর্তী ছিলেন কে? মনসামঙ্গলের রচয়িতা, চণ্ডীমঙ্গলের রচয়িতা, ধর্মমঙ্গলের রচয়িতা, উপরের কোনোটিই নয়। দেখো প্রশ্নের ধরনটা দেখো, ২০১৩ তে প্রশ্নের ধরন। তার মানে খুব সহজ কিন্তু আমাদের মনে হচ্ছে। কিন্তু সেই সময় এই যে পরীক্ষাগুলো হতো, আ আমরা যে নেগেটিভ মার্কিং এ পরীক্ষাগুলো হতো, সেই জায়গাগুলো আমরা এখানে দেখতে চাইছি। তাহলে প্রশ্নের ধরন কিন্তু সহজ। ঠিক আছে? তাহলে ধর্মমঙ্গলের রচয়িতা আমরা সকলেই জানি, রূপরাম চক্রবর্তী ধর্মমঙ্গলের সঙ্গে জড়িত। লাউ সেন কোন মঙ্গল কাব্যের চরিত্র? খুবই সহজ ধর্মমঙ্গলের। মানে আমরা কিন্তু এই দিকগুলোতে নজর দেব না যে এত সহজ প্রশ্ন আসছে তাই বলে সহজ করে পড়বো, এমনটা নয়। ঠিক আছে? প্রশ্নের ধরনগুলো আমরা একটু দেখতে চাইছি। আচ্ছা, এরপরে নেক্সট যে প্রশ্নটা, বিপ্রদাসের মনসা বিজয় রচিত হয় কত সালে? ২০১৩ তেই কিন্তু এসছে। তার মানে ৫ টা যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে, ৫ টা প্রশ্নের মধ্যে ৩ টে একেবারেই জলভাত। ঠিক আছে? কিন্তু কিছু প্রশ্ন কিন্তু আমাদের এই জায়গাগুলোই কিন্তু অনেকে ভুল করে বসবে। আর এখানেই কিন্তু তুমি কম্পিটিশন থেকে পিছিয়ে যাবে। সেইজন্য এগুলোকে নেগলিজেন্সি করার কোনো কিছু নেই, নেগলেক্ট করারও কোনো কিছু নেই। ঠিক আছে? তাহলে ১৪১৭ শকাব্দে মনসা বিজয় রচিত হয়েছিল বিপ্রদাসের। ঠিক আছে? এরকম করে আমাদের সালগুলো কিন্তু মনে রাখতে হবে। পরের প্রশ্ন, মুরারিশীল কে ছিল? মুরারিশীল ছিল হচ্ছে একজন দুঃশীল বেনে। চণ্ডীমঙ্গলের বিখ্যাত চরিত্র আমরা জানি। আচ্ছা, তারপরে মনসামঙ্গল কাব্যের আদি কবি কে? কানা হরিদত্ত আমরা সকলেই জানি। এটা পিএসসি ২০১৪ প্রশ্ন এসেছিল। আবার লাউ সেনের মায়ের নাম কি? এবার ২০১৩ তে লাউ সেন চরিত্র কোন মঙ্গল কাব্যের অন্তর্গত সেটা এসেছিল। আবার ২০১৪ তে পরের বছরই প্রশ্ন এসেছে লাউ সেনের মায়ের নাম কি? লাউ সেনের মায়ের নাম রঞ্জাবতী। ঠিক আছে? তাহলে ধর্মমঙ্গল কাব্যের কিছু চরিত্র সম্পর্কেও আমাদের অবগত থাকতে হবে। তাহলে এইভাবেও আমাদের পড়ার ধরনটাকে জানতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন ২০১৪ তেই এসছে, চণ্ডীমঙ্গল কাব্যে কতবার কমলাকামিনী দৃশ্য দেখা গেছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ২ বার দেখা গেছে। আচ্ছা, ৭২ নম্বর প্রশ্ন, অর্থাৎ এই ইয়ারের ২০১৪ই, মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম কি? মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম অভয়মঙ্গল। আমরা যারা এসএসসির জন্য পড়াশোনা করছিলাম, তারা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামে একটা কবিতা পড়ছিলাম। ঠিক আছে? নবম শ্রেণীতে। এবং সেখানে কিন্তু তিনি, এখানে দেখা যাচ্ছে যে অভয়মঙ্গল নামে কিন্তু তিনি এই তার কাব্যকে, চণ্ডীমঙ্গলকে আখ্যায়িত করেছিলেন। ঠিক আছে? আচ্ছা। এর নেক্সট যে প্রশ্ন এসছে WBPSC ২০১৪ তে, লখাই কোন কাব্যের চরিত্র? মনসামঙ্গল, এ আমরা সকলেই জানি। এতে আলাদা করে বলার কোনো কিছু নেই। বেশ, এবার ২০১২ তে চলে যাই। মহম্মদ কোন কাব্যের চরিত্র? মহম্মদ ধর্মমঙ্গল কাব্যের চরিত্র। ২০১২ তে প্রশ্ন এসছে। তার মানে আরো পিছিয়ে গেলাম আমরা। ঠিক আছে? আচ্ছা, ২০১২ তেই আরেকটা প্রশ্ন এসছে, মধ্যযুগের কোন কবির দৃষ্টিভঙ্গি ঔপন্যাসিকের মতো ছিল? আমরা জানি, আমরা অনেকেই গ্র্যাজুয়েশনে পড়ার সময় মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গলের মধ্যে ঔপন্যাসিকের কি গুণ রয়েছে, আ সেই জিনিসগুলো আমরা পড়েছিলাম, নোটপত্র লিখেছি। তাহলে সেই হিসেবে আমাদের উত্তর কিন্তু সকলেরই জানা আছে। এটা আলাদা করে কিছু বলার নেই। আবার পরের যে নেক্সট প্রশ্ন দেখা যাচ্ছে যে, নিচের কোন কাব্যটিকে রারের মহাকাব্য বলে উল্লেখিত করা হয়েছে? ধর্মমঙ্গলকে রারের মহাকাব্য বলা হয়, সকলেই আমরা জানি।
ঠিক আছে? আচ্ছা, এইবার ২০১৫ যে পরীক্ষাটা হয়েছিল, যেটা নিয়ে খুব মাতামাতি এবং যেটা নিয়ে আমরা প্রশ্নটাকে দেখি, গত বছরের প্রশ্নগুলো আমরা দেখি না। এবার বিষয়টা হচ্ছে যে ১৫ তে যে প্রশ্ন এসেছিল, অখিলে বিদ্যার কীর্তি মহারাজ চক্রবর্তী কীর্তিচন্দ্র নরেন্দ্র প্রধান যে কবি লিখেছেন। ঘনরাম চক্রবর্তীর সময়কালে মহা এই মহারাজ চক্রবর্তী কীর্তিচন্দ্র ছিলেন সেই সময় এবং সেই সময়কালেই তিনি ধর্মমঙ্গল লিখেছিলেন ঘনরাম চক্রবর্তী লিখেছেন। ঠিক আছে? তাহলে এই কালজ্ঞাপক রচনা বা কালজ্ঞাপক কোনো কিছু যেই বিষয়গুলো যেই রাজার আমলে মঙ্গল কাব্য লেখা হয়েছে সেই জায়গাগুলো কিন্তু আমাদের ভালোমতো মনে রাখতে হচ্ছে। পড়ার ধরনটা কিন্তু আমাদের সেদিকেও রাখতে হবে। পরের প্রশ্ন ২০১৫ তেই এসছে। ১৫৮৪ শকাব্দে যিনি অনাদিমঙ্গল কাব্য রচনা করেন। এবার অনাদিমঙ্গল কাব্য যে অ্যাকচুয়ালি ধর্মমঙ্গল সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এখানে কিন্তু অনেকেই গুলিয়ে ফেলতে পারি আমরা যে ধর্মমঙ্গলকে তো আমরা ধর্মমঙ্গল নামেই চিনি। অনেকে শূন্য পুরাণ বলেও চেনে। কিন্তু অনাদিমঙ্গল বলেও যে ধর্মমঙ্গলকে আখ্যায়িত করা হয় এটা কিন্তু আমরা আ মানে অনেক সময় হারিয়ে ফেলি স্মৃতি থেকে। ঠিক আছে? তাহলে এই বিষয়টার উত্তরটা হবে রামদাস আদক। তারপরের যে প্রশ্ন, বেহুলাকে ফিরিয়ে আনতে তার যে ভাই যায়নি। তার মানে বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু মনসামঙ্গলের ভেতরকার একেবারে প্রশ্ন। ঠিক আছে? কোন কবির কি বৃত্তান্ত সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে, যে মেইন স্ট্রিমে যে আমরা মনসামঙ্গল কাব্যের আখ্যায়িটাকে চিনি, আখ্যানটাকে চিনি, সেই আখ্যান অনুযায়ী এখানে প্রশ্ন করা হয়েছে। এখানে কোনো পার্টিকুলার কবির কাব্যের থেকে নেওয়া হয়নি। বলা হয়েছে বেহুলাকে ফিরিয়ে আনতে তার যে ভাই যায়নি। সংজ্ঞাই নামক যে ভাই ছিল সে যায়নি বেহুলাকে ফিরিয়ে আনার জন্য। নেক্সট, উজানিনগরের রাজকন্যা কে? উজানিনগরের রাজকন্যা হচ্ছে রঞ্জাবতী। আমরা বেহুলা বলে ভুল করে থাকতে পারি কিন্তু আমাদের এটা ধারণা করে নিতে হবে যে উজানিনগরের রাজকন্যা হিসেবে যে পরিচিতি দেওয়া ছিল সেখানে রঞ্জাবতীর নামই উল্লেখ ছিল। পরের প্রশ্ন, সিন্ধু ইন্দু বেদ শক পরিমাণ নিপ্রতি হুসেন শাহ গৌড়ের প্রধান। কোন কবির কাব্য রচনাকাল? এখানে একটু বলে রাখি, এখানে শক হবে, আমাদের এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, মার্জনা চাইছি। এখানে ওকারটা হবে না, ঠিক আছে? এখানে ওকারটা হবে না, হবে, ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে যে বিপ্রদাস পিপ্লাইয়ের মনসামঙ্গল কাব্য যখন রচনা হচ্ছে তখন তিনি এই কালজ্ঞাপক শ্লোকটা তিনি রচনা করেছিলেন। এটা কিন্তু আমাদের মনে রাখতে হয় এবং সেই সময়ে গৌড়ের প্রধান রাজা ছিলেন হচ্ছে নিপ্রতি হুসেন শাহ। ঠিক আছে? তাহলে এইভাবেও কিন্তু আমাদের পড়তে হচ্ছে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে রাখি যে কিভাবে ২০১২, ১৩, ১৪ আমরা সবই দেখলাম প্রশ্ন। ১৫ তে দেখো প্রশ্নের ধরনটা কি? কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে আশুতোষ ভট্টাচার্যের সম্পাদনায় ২২ কবির মনসামঙ্গল কবে প্রকাশিত হয়েছিল? তাহলে এটাও কিন্তু মঙ্গল কাব্যের সংক্রান্তই প্রশ্ন। কিন্তু মঙ্গল কাব্যের ভেতর থেকে কিন্তু প্রশ্ন নয়। একেবারেই বাইরের একটা প্রশ্ন। কিন্তু মানে মঙ্গল কাব্য মানে সম্পর্কিতই কিন্তু। ঠিক আছে? তাহলে এর সঠিক সময়কালটা হচ্ছে ১৯৫০ সালে সম্পাদিত হয়েছিল আশুতোষ ভট্টাচার্যের সম্পাদনায় ২২ কবির মনসামঙ্গল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কে বলতে পারে যে আগামী পরীক্ষায় এই প্রশ্নটাই আবার রিপিটেশন না হচ্ছে? রিপিটেশন কিন্তু প্রশ্ন অনেক হয়েছে। ঠিক আছে? আমরা ধীরে, ধীরে আসব। পরের প্রশ্ন ২০১৮ তে যে আমরা লাস্ট পরীক্ষাটা আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য দেখেছিলাম, সেখানে মঙ্গল কাব্য সংক্রান্ত যে প্রশ্নটা এই ধর্মমঙ্গল কাব্যে গৌড়েশ্বরের শ্যালিকার নাম কি ছিল? এও রঞ্জাবতী নাম। ঠিক আছে? তাহলে বিষয়টা আমরা যেটা দেখতে পাচ্ছি যে ১২, ১৩, ১৪, ১৫ এবং ১৮ তে যে এপিএসসির পরীক্ষাগুলো হয়েছিল, মঙ্গল কাব্য সংক্রান্ত যে প্রশ্নের ধরনগুলো আমরা দেখতে পেলাম, সেই ধারায় কিন্তু আমরা পড়াশোনাগুলো করব। ঠিক আছে? আমি এইভাবেই তোমাদের জন্য গত বছরের যে এনালাইসিস সেটা আমি কোয়েশ্চেন ধরে, ধরেই তোমাদের আনতে পারতাম। কিন্তু আমি জানি ভালোমতো যে সেই প্রশ্নের ধরন দেখে তোমরা বিশেষ কিছু করতে পারবে না। ঠিক আছে? বা তোমাদের হয়তো সেই উপকারটা আমি করতে পারব না যেটা আমি করতে চাইছিলাম তোমাদের। কেন? কারণ প্রত্যেকটা প্রশ্ন থেকে এইভাবে শুধুমাত্র মঙ্গল কাব্য, শুধুমাত্র বৈষ্ণব পদাবলী, শুধুমাত্র সাহিত্যের ইতিহাস সম্পর্কিত এই সমস্ত ধারণাগুলো আলাদা, আলাদা করে আমি তোমাদের কাছে দেখাতে চাইছি যে কোন ধরনের কোন পার্টের কোন জায়গাগুলো আমাকে পড়তে হবে সেই সময় প্রশ্নগুলো আসছে। দেখো ১২, ১৩, ১৪, ১৫ থেকে দেখা যাচ্ছে যে ৫টা, ৫টা করে প্রশ্ন আসার গড়ে মঙ্গল কাব্য থেকে সংক্রান্ত ৫টা করে প্রশ্ন আসছিল। ঠিক আছে? কিন্তু ধীরে, ধীরে কিন্তু এগুলো এই জায়গাগুলো কিন্তু কমে যাচ্ছে। কমে গিয়ে ব্যাকরণের পার্টটা একটু বেশি ঢুকে যাচ্ছে। সাহিত্যের ইতিহাসে অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো একটু বেশি ঢুকে যাচ্ছে। ঠিক আছে? ধীরে, ধীরে কিন্তু প্রশ্ন কমে যাচ্ছে মঙ্গল কাব্যের পার্ট থেকে। সেটাই আমার ধারণা ছিল যে তোমাদের সাথে এটা ভাগ করে নিই সকলের সঙ্গে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক অবশ্যই করবে যাতে আমার উৎসাহ বাড়ে এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। কারণ কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারি তোমাদের চাহিদাটা কি। আর তোমাদের চাহিদাটা যদি আমি বুঝতে না পারি সেই চাহিদা অনুযায়ী আমি ভিডিও পরবর্তীতে আনতে আমার খুব অসুবিধে হয়। ঠিক আছে? সেজন্য তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এটা যে, "স্যার এইরকম ধরনেরই ভিডিও তোমাদের প্রয়োজন নাকি আমি একটু অন্য ধরনের তোমাদের তোমরা যেভাবে বলবে তোমাদের মতটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সেজন্য এইভাবে তোমাদের সাথে আমরা চলে আসবো পরের ভিডিও নিয়ে। ঠিক আছে? তাহলে যারা নতুন দেখছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে
তোমাদের পরবর্তী ভিডিওগুলো তোমাদের উপকারে লাগে এবং বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতটুকুই তোমাদের কাছে আশা এবং পারিশ্রমিক হিসেবে এতটুকুই তোমাদের কাছে চাইছি। ঠিক আছে? তাহলে খুব ভালো হোক, সকলের মঙ্গল হোক এবং সাফল্যের পথে আমরা এগিয়ে যাব এটাই। অনেক নেতিবাচকতা রয়েছে। সেই নেতিবাচকতাকে সরিয়েই আমরা এই কাজগুলো করব। তাহলে মঙ্গল কাব্য থেকে আমরা এইভাবে পড়াশোনা করব। নেক্সট আমরা আনার চেষ্টা করব বৈষ্ণব পদাবলীর বিষয়টাকে নিয়ে। তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো এরকমই ভিডিওতে। ততক্ষণ পড়াশোনায় থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।